দেশে মোট ভোটার 12 কোটি 37 লাখ, চূড়ান্ত তালিকা প্রকাশ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করবে কমিশন, সিইসির প্রতিশ্রুতি। গভীর রাতে আবারও সীমান্তে কাঁটাতারের বেড়া দিল বিএসএফ। বিজিবির বাধায় আপাতত বন্ধ, সীমান্তের দুই পারে টহল জোরদার। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি 8 মে। এবং নদীতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে 2 মাস কার্যকর। মাছ বিক্রি, পরিবহন ও সংরক্ষণ পুরোপুরি নিষিদ্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12 কোটি 37 লাখ 32,274 জন। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সিইসি জানান, দেশে বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6 কোটি 33 লাখ 61 হাজার 665 জন। সিইসি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। এদিন ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপরই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। সীমান্তবাসী জানান, রাতভর দহগ্রামের কলোনিপাড়া সীমান্তের প্রায় 500 গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা সেখানে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বাড়িয়েছে বিএসএফ। এদিকে পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বাড়ানো হয়েছে। লালমনিরহাটের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, দহগ্রাম সীমান্তের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবি কি বলছে? কথা তথ্য অনুযায়ী বলি যে ভারত কিন্তু প্রতিশ্রুতি রেখেও কিন্তু দিয়েও কিন্তু রাখেনি। সেটি যদি বলি যে গত শুক্রবার কিন্তু দিবাগত রাতে কিন্তু তারা রাতের আধারে আবারও এই প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলেন। সেই সাথে স্টিলের খুঁটিগুলোও কিন্তু তারা গেড়েছেন। এতে করে দেখা যাচ্ছে তারা কিন্তু রাতের আধারে 500 গজ কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন। ইতিমধ্যে তারা স্থানীয়রা কিন্তু রাতে দেখে কিন্তু বিজিবিকে খবর দিলে বিজিবি জওয়ানরা সাথে সাথে ঘটনাস্থলে এসে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে কিন্তু তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে গতকাল শনিবার কিন্তু দুপুরের নাগাদ পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর কিন্তু তারা কিন্তু কাজ স্থগিত রাখে। এবং আমি বিজিবির সঙ্গে যেটি কথা বলেছি, তারা বলেছে যে এই পতাকা বৈঠকের মাধ্যমে তারা কিন্তু কঠোর প্রতিবাদ জানিয়েছেন। এবং আমি একটু যদি উল্লেখ করি যে গত 10 জানুয়ারি কিন্তু এই দহগ্রাম সীমান্তে কিন্তু তারা শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল। ঠিক তখনই কিন্তু বিএসএফ বাধা দেয়। পরে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আর কোনো চিঠি ছাড়া তারা আর শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করবেন না। কিন্তু তারপরেও কিন্তু তারা রাতের আধারে আবারও দহগ্রাম আঙ্গরপোতায় কিন্তু তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সর্বশেষ খবরাখবর। আরিফ, সুমন, আপনাকে ধন্যবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামীকাল।
সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। এর আগে গত 27 ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য 2 মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে 8 মে। সকালে আপিল বিভাগ এ আদেশ দেন। আজ কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে যায় গুরুত্বপূর্ণ এই মামলার রায় পুনর্বিবেচনার আবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সংক্ষিপ্ত রায়ে তিনি পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দিলেও অবসরের 16 মাস পরে লেখা পূর্ণাঙ্গ রায়ের তা উল্লেখ না করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক বলেন তিনি। এরপরই আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে। 15তম সংশোধনী আনে সংবিধানে। আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন নিয়োগপ্রাপ্ত পিএসসির 7 সদস্য। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ নিয়ে চেয়ারম্যান সহ পিএসসির মোট সদস্য হলেন 16 জন। নতুন 7 সদস্য হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডাক্তার এটিএম ফরিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমেদ চৌধুরী। সংবিধানের 139 অনুচ্ছেদ অনুসারে সদস্যরা আগামী 5 বছর বা তার 65 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন। দীর্ঘদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি মিলিয়ে আজ থেকে প্রায় 40 দিনের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। আজ থেকে ছুটি শুরু হয়ে চলবে 8 এপ্রিল পর্যন্ত। এই ছুটি সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলের জন্য। শিক্ষাপঞ্জি অনুসারে রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদ উল ফিতরের ছুটি মিলিয়ে 2 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই হিসাবে টানা 40 দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া 10 এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোর ছুটি আরও লম্বা হবে। গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এদিকে জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 283 জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে 8 জন ডাকাত, 26 জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, 6 জন চাঁদাবাজ, 20 জন চোর, 16 জন চিহ্নিত মাদক কারবারি, 31 জন পরোয়ানাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। নদীতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ সময় আশপাশের এলাকায়ও মাছ বিক্রি, পরিবহন ও সংরক্ষণের উপর পুরোপুরি নিষিদ্ধ থাকবে। প্রয়োজনে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জসিম রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ভোলার তেঁতুলিয়া নদীতে চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এবং মেঘনার ইলিশ থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার সহ এই মোট 190 কিলোমিটার ইলিশের অভয়াশ্রমে 2 মাসের জন্য মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। 1 মার্চ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। এ সময় আশপাশের এলাকায়ও মাছ কেনাবেচা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ করা যাবে না। জেলায় সরকারি নিবন্ধিত জেলে 1,65,000 হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। জেলেরা বললেন, মাছ ধরা নিষেধাজ্ঞার এই সময়টাতে অনেক কষ্টে কাটে তাদের জীবন। ইলিশ নাই, তারপরে দিচ্ছে অভিযান, তারপরে আছে এখন রোজার মাস, এই সামনে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে, পোলাপান নিয়ে একটু ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। রোজার মাস
আমাকে চলতে খুবই কষ্ট করে যাবে। মনে হয় যে অভিযানটা আরো পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা ছাড়াও ডাকাতের ভয়ে নদীতে নামতে পারেন না জেলেরা। এছাড়া নৌ পুলিশের প্রতিও আছে অভিযোগ। নৌ পুলিশে খুব ডিস্টার্ব করে, জাল নিয়ে যায়, আবার মানুষও নিয়ে যায়, জাল ফাল মানুষের দেনা ফেনা করে মোটামুটি বাই, তাও অবর ডিস্টার্বে বাইতে পারে না। ডাকাইতে আছে আমাকে কোবায়, গুলি করে, অত্যাচার করে, মাঝি করে ধরে নিয়ে বলে যে 20,000, 30,000, 50,000 টাকা দিতে হবে। প্রশাসন প্রস্তুত আছে এই সময়টাতে কোনো জেলে মাছ ধরতে পারবে না জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বললেন, 2 মাস মাছ ধরা বন্ধ রাখলে এ অঞ্চলে ইলিশ উৎপাদন বেড়ে যাবে। এ সময় জেলেদের সহযোগিতার কথাও বলেন তিনি। 2 মাস অবস্থানটাকে একেবারে নার্সিং করে রাখতে পারে, নির্বিচ্ছিন্ন রাখতে পারে, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। খাদ্য সহায়তার জন্য সরকার ইতিমধ্যে আমাদের ভোলা জেলায় 89,600 জেলের অনুকূলে 7,168 মেট্রিক টন 2 মাসে প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছে, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। জেলায় 124টি মাছঘাটে কমপক্ষে 40,000 ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার রয়েছে, যারা সরাসরি মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে মধুমতি লেক দখল দূষণে বেহাল। লেকের একদিকে যেমন পলি পড়ে ভরাট হয়ে গেছে, অন্যদিকে শহরের ময়লা আবর্জনা ফেলায় লেকটি দূষণে পরিবেশের উপর প্রভাব পড়েছে। দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2010 সালে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে মরা মধুমতি নদী খনন করে নামকরণ করা হয় মধুমতি লেক। 8টি দৃষ্টিনন্দন ব্রিজ সহ কাজটি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্য লেকটি 2012 সালে কাজ সম্পূর্ণ হওয়ার পরে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ পৌরসভার কাছে। লেকটি এখন একদিকে পলি পড়ে ভরাট হয়ে গেছে, অন্যদিকে শহরের প্রায় 20টির অধিক ড্রেনের ময়লা আবর্জনা ফেলাই হচ্ছে পরিবেশ দূষণ। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া লেকের পাড়ের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে একটি অসাধু চক্র। প্রতি বছরে অর্থ কোটি কোটি টাকা বরাদ্দ আসে, কিন্তু সেরকম আমরা কোনো কাজই আসলে চোখে পড়ার মতো দেখি না। গরু জবাই করতেছে, ওটা একবার পরিবেশ এখানকার খুবই খারাপ। জনগণ ওখানে একবার ছাড়া 2 বার কোনো লোক যেতে চায় না। বাজে গন্ধ, দুর্গন্ধের কারণে লেকের পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সাধারণ জনগণ খুব সমস্যার ভিতর আছে। এই ময়লাগুলো বাইরে থেকে আসে বা শহরের লোকজনে ফেলায়। সাধারণ জনগণ চায় দ্রুত এই লেকের কাজ ভালোভাবে করতে, সংস্কার করতে। প্রতি বছর তো 6 মাস অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো এগুলো থাকবে না। দ্রুতই লেকটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের RUTDP নামে নতুন একটা প্রজেক্ট এখানে ইতিমধ্যে পাস হয়েছে, আমাদের সেখানে প্রপোজাল দেওয়া আছে। আমরা এই প্রজেক্টের মাধ্যমে খালটাকে সংস্কার করার চেষ্টা করব, সেই সঙ্গে জনগণ যাতে দূষণের ক্ষেত্রে জনগণ যাতে সচেতন হয় উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করব। গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতি লেকের পানি প্রবাহ ঠিক রাখতে পলি ও বর্জ্য অপসারণ করতে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজবাড়ীতে এবছর বেড়েছে রসুনের আবাদ। অন্য বছরের তুলনায় ফলনও হয়েছে ভালো, তবে খরচের তুলনায় দাম কম পাওয়ায় হতাশ চাষিরা। অভিযোগ করলেন, রসুন চাষে মাঠ পর্যায়ে পরামর্শ দিতে আসে না কোনো কর্মকর্তা। তবে কৃষি বিভাগ বলছে রসুন চাষে কৃষকদের পরামর্শ প্রণোদনা প্রদান করা হয়েছে। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজবাড়ী জেলা সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি সহ 5টি উপজেলায় বিভিন্ন চরাঞ্চলে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠের পর মাঠ রসুন তোলায় পুরুষের সাথে সমান তালে কাজ করছেন নারী শ্রমিকরাও। রসুন তুলে পাশেই ছড়িয়ে রাখা হচ্ছে শুকানোর জন্য, যেন দম ফেলার সময় নেই তাদের। তবে এখনই রসুন তোলার সময় হয়নি জানিয়ে কৃষকরা বললেন, ধান চাষ করার কারণে আগেই তুলে ফেলছেন রসুন। অভিযোগ করলেন, রসুন চাষে কৃষি বিভাগ থেকে পরামর্শ বা প্রণোদনা দেয়া হয়নি তাদের। রসুন ছোট থাকতে উঠে ফেলার লাগতেছে, মানে পুষ্টিকর হতে দিতেছে না আর কি, এজন্য তাড়াতাড়ি উঠে ফেলে ধান লাগাবো। এবছর রসুনের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের দাম বেশি হওয়ায় খরচ পড়েছে বেশি, তাতে লোকসান গুনতে হচ্ছে রসুন চাষিদের। আগের তুলনায় কমেছে দামও। রসুনের খরচ হয়েছে মনে করেন যে 80,000, চালান কত উঠতেছে, কত কিছু ঘাটতি হইতেছে। সারের দাম বেশি,
এখন তো রসুনের দাম কম, এখন আমাদের লস যাচ্ছে। যে হিসেবে রসুন খরচ বসে, যদি কাঁচা রসুন এই রসুন 8,000 টাকা মন থাকে, 7,000 টাকা মন থাকে, পোষায়। আর রসুন চাষে কৃষকদের বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে বললেন এই কর্মকর্তা। কৃষক অতি দাম পাওয়ার আশায় রসুন কিছুটা উত্তোলন শুরু করেছে, যেহেতু আগাম ফসলের দাম বেশি পায়। কিন্তু এই অবস্থায় রসুন উত্তোলন করলে মাঠ থেকে ওজনে কমে এবং ফলনেও কিছুটা কমে। যেহেতু আরো 25 থেকে 30 দিন পরে রসুন উত্তোলন করার কথা, তখন পরিপক্ক অবস্থায় রসুনের ফলন বেশি হয়। কিন্তু কৃষক এখন আগেই উত্তোলন করার ফলনটা কিছুটা কমতেছে। এই বছর রাজবাড়ীতে 3,580 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 370 হেক্টর বেশি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলার 8টি কলেজে সফল কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করে দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিছিল করেছে জকিগঞ্জ উপজেলার কলেজসহ ছাত্রদল কর্মীরা। জকিগঞ্জ বাজারে আয়োজিত এই আনন্দ মিছিলে বিভিন্ন কলেজের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা ত্যাগীদের দিয়ে গণতান্ত্রিক উপায়ে কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন স্টারমার। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে বৈঠক হলেও গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। অন্যদিকে বলিভিয়ায় 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 37 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনের হোয়াইট হাউসে অসফল বৈঠকের ঠিক পরদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগেই এই 2 নেতা বৈঠক করেন। স্টারমার ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য অটল সংকল্পের কথা জানান। তিনি বলেন, যুক্তরাজ্য ইউক্রেনের সঙ্গেই রয়েছে। এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারেও রাজি হয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনকে সমর্থনের জন্য স্টারমারকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে ইউক্রেন গর্বিত। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবার কথা আজ থেকে। এর আগে হামাসের সাথে বৈঠক হলেও দ্বিতীয় ধাপ শুরু নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। ইসরায়েল চায় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে। তবে ইসরায়েলের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব চলাকালীন সময় ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে যুদ্ধবিরতি চললেও গাজায় থামছেই না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 48,400। অন্যদিকে বলিভিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 37 জন, আহত হয়েছেন আরও অনেকে। যাত্রীবাহী 2 বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। বিবিসি জানায়, শনিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ইউনি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। 2 দল আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা, তাই এটি কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। তবে এই খেলায় জয়ী দল হবে গ্রুপ এর সেরা, যারা সেমিফাইনালে খেলবে বি গ্রুপের রানার্স আপ হওয়া দল অস্ট্রেলিয়ার সঙ্গে। আর হেরে যাওয়া দল বি গ্রুপের সেরা দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে শেষ 4-এ। ফুটবলের খবর। দ্বিতীয় নারী প্রীতি ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ের
ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে খেলা। প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে 3-1 গোলে হারে আফিদা খন্দকারের নেতৃত্বে থাকা দল। তবে ভুল শুধরে এবার মাঠে ভালো কিছু করার প্রত্যাশা তাদের। সাফজয়ী 18 জন নারী ফুটবলারদের ছাড়াই আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ নারী দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। দেশে মোট ভোটার 12,37,00,000, চূড়ান্ত তালিকা প্রকাশ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করবে কমিশন, সিইসির প্রতিশ্রুতি। গভীর রাতে আবারও সীমান্তে কাঁটাতারের বেড়া দিল বিএসএফ। বিজিবির বাধায় আপাতত বন্ধ সীমান্তের দুই পারে টহল জোরদার। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি 8 মে। এবং নদীতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে 2 মাস কার্যকর। মাছ বিক্রি, পরিবহন ও সংরক্ষণ পুরোপুরি নিষিদ্ধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।